টাকাটা কিন্তু আমি নিজে দিতে আসবো না, কাউকে পাঠিয়ে টাকাটা নিয়ে নেবেন। একবারই চলে যায়, তোমার নয়। আরে ওটা বলে মান করে শুনে রাখুন, ভাই কিন্তু ভাই খোলার চেষ্টা করবেন না। আমি যে নদী কোথাও দেখেছি, মনে করতে পারছি না। সত্যি তুমি কি ঘুষ নেবে নাকি? ওই রাজকের কাছ থেকে ঘুষ নিয়ে আমি সেখানে নিশিগঞ্জের গরিব মানুষদের মধ্যে ফিরিয়ে দেব, তাকে রোজকের আর্থিক অবস্থা যাচাই করতে তেমনি এই নিশিগঞ্জের গরিব দুঃখী মানুষদের অনেক উপকার হবে। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। সত্যি তোমার বুদ্ধি আছে বলতে হবে। আর আমি গিয়ে দাদাকে যখন বলবো যে দাদা তোমার বৌমাকে ইন্টেলিজেন্ট দেখেছো, তখন দাদা যে কি খুশি হবে। আমার যে দর্শ হয়েছে না, আমি আজই গিয়ে দাদাকে বলবো। আর তারপরে তোমাকে সিঁদুর পরিয়ে ভোগটা দিয়ে চন্দনের ফোঁটাতে সাজিয়ে ছানায় নাচিয়ে পালকি নাচিয়ে তোমার চোখের দিকে রাত্রি শেষে প্রহর নদী সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ, আমার সর্বনাশ। আমি কথা দিলাম আমি ঠিক এইভাবে তোমাকে সারাটা জীবন আগলে আগলে রাখবো। সে
বিপদের হাত থেকে বাঁচানো যাবে না। বাচ্চা ছেলেকে আদর করে চলে গিয়েছে হাত বাড়ায়, সেই হাত কোনোদিন এই ছেলে ধরার হাত হতে পারে না। সে হাত হচ্ছে ব্রিটিশের হাত। উল্টো কেস হয়ে গেল। সে আপনি যতই বাঁচাবার চেষ্টা করুন না কেন, ও সালা আমাদের হাতেই মরবে। পারবে না, পারবে না। একবার যখন এই বাড়িতে ঢুকে পড়েছে তখন তোমরা কেউ ওকে মারতে পারবে না। যে বাঁচাবে না হ্যাঁ, আমি। আর যদি তুমি এই বাড়ি থেকে আজকে এই বাড়ি থেকে না বেরিয়ে যাও, তাহলে আমি কিন্তু আমার স্বামীকে রাখতে বাধ্য হবো। আমরা যাচ্ছি। তোরা কতদিন বাঁচাবেন ওকে? আমরা সারা টপকে টপকে থাকবো। তাই বেরোবে তাকে মারবে কানে, তারপর পড়বে মালুম কানে। তোমার আর কোনো ভয় নেই, ওরা চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু একবার সে একটু সত্যি করে কথা বলো তো, তুমি ওরা কেন তোমাকে মারতে চাইছে? তুমি কে? হ্যাঁ, আমি একটু পাগল গো পাগল। হয়তো সবাই আমাকে দেখলেই ঢিল ছুবে ছেলে ভোলা বলে মারতে আসে, কিন্তু বিশ্বাস করো আমি ছেলে ধরা নই, আমি পাগল নই। আমি এক সময় সুন্দর স্বাভাবিক মানুষ ছিলাম। ঋষিগঞ্জ সদর হাসপাতালে আমি বই চাকরি করতাম। নিশ্চিতগঞ্জ হাসপাতাল। মনে আছে কোন ঠাকুর খেয়াল করছিল ওই হাসপাতালে? ও মনে আছে? না না, আমার কিচ্ছু মনে নেই। সব আমার মাথাটা কেমন করছে। খুব কষ্ট হচ্ছে, জল খাবে? পারলে পারলে আমাকে বিষ টাকা বিষ, কারণ আমি আমার এই ভারাক্রান্ত দেহকে নিয়ে আর বই বেগাতে পারছি না। তবু তবু তো বই বেগাতেই হবে, কেন না? পিঠাটা নিয়ে মরবো বলে তোর মরা যায় না। আজ থেকে 20 বছর আগে এই সন্ধ্যার বেড়াচ্ছি অত্যন্ত উঠেছিল, কিন্তু পারেনি। কেন পারেনি? কি নাম বলে? রঙ্গনাথ, ঠিক আছে। নামটা ভীষণ চেনা চেনা লাগছে। আচ্ছা আচ্ছা, আপনার স্ত্রীর নাম কি? পার্বতী, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, আমিও পার্বতী। কিন্তু এই কথা তুমি জানলে কি করে? বলো না, কি করে জানলে? পারছি না, আমি কিছুদিন মনে করতে পারছি না। সব সব কিছু আমার যেমন ঝাপসা হয়ে যাচ্ছে। সেদিনটা ছিল অবসর মঙ্গলবার। সারাদিন ধরে কেবল ঝড় বৃষ্টি হচ্ছিল। সেই দিনটাই তো আমার জীবনের চরম দুর্ঘটনার দিন। সেদিন মাঝ রাত্রে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, একটা কন্যা সন্তান। তুমি ঠিক বলছো, তুমি ঠিক বলেছো। তারপর রাতের অন্ধকারে সেই বাচ্চাটা চুরি হয়ে যায়। আমার মাঝখানে সেদিন চুরি হয়ে যায়। কিন্তু তুমি একথা জানলে কি করে? বলো না, কি করে জানলে? কারণ আমি নিজেই আপনাদের সন্তানকে চুরি করে ওই সন্তানের হাতে তুলে দিয়েছিলাম। তার আগে আপনি আমার একটা কথার উত্তর দিন, মিস্টার চন্দ্রনাথ। আপনাদের সন্তান যদি হাসপাতাল থেকে চুরি হয়ে যায়, তাহলে আমি কে? সত্যি কথাটা বলুন, মিসেস পার্বতী দেবী। আমি কি তাহলে আপনাদের সন্তান নই? প্রতীক্ষা! তুমি শুনে যাও প্রতীক্ষা, তুমি শুনে যাও। আমি তোমাকে সেদিনই বলেছিলাম না, আজ আমার জীবনে একটা মস্ত বড় আনন্দের দিন এসেছে। তুমি শোনো প্রতীক্ষা, আজ আমার সেই আনন্দের দিন। পারছি না প্রতীক্ষা।
বাজারে জায়গায় ভাগবত হয়। তাই তো আমি নেই, তাই নিজের সন্তানকে হারানোর একটা বুকে চেপে রেখেও শুধু চোখেই যে বুকে করে আগলে রেখেছে ওই পার্বতী। তুই ভাবছিস কেন তোর কেউ নেই? আমি আছি, তোর বাবা আছে। কে তুমি? আমার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? আমি কি তোকে নেই বলে ভাবতে পারি না, ভাবতে পারি না। বল না মা, বল না, আমি কি তোকে নেই বলে ভাবতে পারি? তাহলে কি সেই রাত্রে তুমি? আমি কিছু জানি না, সব কেমন যেন আমার সন্তান মারা যাচ্ছে। যন্ত্রণা, মাথাটা কি ভীষণ যন্ত্রণা। ওনাকে সুস্থ করে তুলতেই হবে। এখন যে আমার অনেক কিছু জানার বাকি। যাও বাবা যাও, তুমি শীঘ্রই ডাক্তারকে নিয়ে আসো। যাচ্ছি, তোর মতো যে আমারও অনেক কিছু ওটার হয়ে গেছে। জানতে হবে আমায়, জানতেই হবে, জানতেই হবে, জানতেই হবে। পাখি আমার চোখের সামনে থাকে, অন্য এক পাখি ধরিত্রীর কোন ডালে বাসা বেঁধেছে, ধরিত্রীর কোন ডালে বাসা বেঁধেছে। খুঁজে বেড়াচ্ছি, আমিও খুঁজে বেড়াচ্ছি। এই পৃথিবীর কোনায় কোনায় দুর্যোধনরা দুঃশাসনেরা বিষ দাঁত পার করে হাঁটছে, কেউ তো নেই। ওই পর পর শুকুর গোলকের বেড়ামাল টানাগুলোকে কুমড়ে মুছিয়ে ফেঁকে দেওয়ার জন্য। সময় হলে বিবিলিকে টানা মোটামুটি খসে যাবে মহাদেব বাবু, তার জন্য অপেক্ষা করতে হয়। আর কত অপেক্ষা করবো বলতে পারো নক্ষত্র? অপেক্ষা করতে করতে কখন যে আতশবাজির মতো পুড়িয়ে যাচ্ছি ঈশ্বরও জানে না। আপনি বিশ্বাস করুন মহাদেব বাবু, আসামিদের পেট থেকে কোনো গোপন কোথায় বার করতে পারছি না। পারছো না নয়, বড় পারতে চাইছো না। আমার মতো মধ্যবুদ্ধ ছাপসা মানুষ পানির ঝুঁকি নিয়ে, সকলের ঝুঁকি নিয়ে এখানে সেখানে ঘুরে অত্যাচারী প্রতিবাদ করতে চাইছি, আর তোমাদের সহযোগিতা চাইছি। আর তোমরা পারছো না বলি সমাজকে দায় সারতে চাইছো। সমস্যাকে যারা এড়িয়ে যেতে চায় তারা কাপুরুষ, কিন্তু মহাদেববাবু আমরা তা নই। আর তাই তো আপনার কথা মতো মুন্ডির মুক্তির জন্য সরকারের কাছে আপিল করেছি। মহামান্য সরকার বাহাদুর আপনার সেই আবেদন মঞ্জুর করেছে অর্জুনরা। সত্যি বলছো নক্ষত্র? সত্যি? হ্যাঁ অর্জুনরা, তবে শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে? হ্যাঁ, ওকে রোজ একবার করে এই নিশিগঞ্জ থানায় হাজিরা দিতে হবে। আর মানে মুকুলকে বাড়ি থেকে রাস্তায় নিয়ে যাচ্ছে। অথচ তার গলায় বকলে জুবানা চারটা পাখি। তবু তো তোমাকে অন্ধকার বন্দিদশা থেকে মুক্ত করতে পারলাম মুন্ডি। লে হালুয়া, এই অন্ধকার বন্দি থেকে মুক্ত করে আমাকে কোন রাজ্যে নিয়ে যাবে শুনি? এখন থেকে বেরিয়ে আবার ঢুকতে হবে রাজধানী বা শত্রুরাজের অন্ধকার থেকে। তার চেয়ে এখানেই তো বিন্দাস আছি, সময় মতো খাচ্ছি, রাখছি, আয়েশ করছি। তাকে বলে এক
স্বপ্ন দেখি মুন্নি, স্বপ্ন দেখি তোমার মতো অন্ধকারের বন্দি পাখিরা একদিন না একদিন মুক্ত বাতাসের নীল আকাশে ঘুরে বেড়াবে। এমন নেই, আর তাই তো এনাদের একান্ত চেষ্টায় তুমি আজ মুক্তি পেলে। থাকলে আমার কি গলাটা হলো শুনি? আবার তো কিছুদিন বাদে সারাই জেলখানায় ফিরে আসতে হবে। না তোমাকে এখানে ভবিষ্যতে আর কোনোদিন ফিরে না আসার চেষ্টা করতে হবে, কথা দাও। আরে কি কথার কথা কি বলুন তো জেলা বাবু, ছোট থেকেই মনে এই জেলখানাটাকেই তার ঘর বাড়ি মনে করেছে। আর আপনাদের ছেড়ে এই জেলখানা ছেড়ে আমি থাকবো কি করে? তাহলে কি মুন্নিকে আজই? হ্যাঁ অর্জুন, মুন্নিকে আমরা আজই ছেড়ে দেবো। তার আগে কিছু নিয়ম কানুন আছে, সেগুলো সেরে নি। এসো মুন্নি, তুমি আমার সাথে অফিসে এসো। আচ্ছা, আপনাদের উদ্দেশ্যটা এবার কি বলুন তো? উদ্দেশ্য আমাদের একটাই, ওই রজত আর সত্যপ্রিয়র বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ সংগ্রহ করা, আর যাতে ওদের তৈরি অন্ধকার জগৎ থেকে এই নিশ্চিগঞ্জের মানুষের মুক্তি পায়। আর সেই কাজে আমাদের প্রধান সহায় হবে তুমি। মানে ইসলামের বিবি ওই রজত আর সত্যপ্রিয় যাবতীয় কুকুরমের দলিল তুমি আমাদের হাতে তুলে দেবে? হ্যাঁ মুন্নি, আপনি তার গর্তে কোনদিন মারা যায় না, গর্ত থেকে তাকে বার করতে হয়। আর তুমি তাদের অন্ধকার গর্ত থেকে সমস্ত কুকর্মের প্রমাণ আমাদের এনে দেবে। আর ওদের সাথে আগের থেকে থাকায় তোমাকে ওরা সন্দেহ করবে না। মানে আপনারা আমাকে মহাভারতের অভিমন্যু বাংলায় দিচ্ছেন? তবু আমি আপনাদের সাথে থাকবো। কেন জানেন? জীবনে আমার কোনোদিন ভালো পুরুষ আপনি দেখতে পেলাম যারা
নিয়ে পালাবো, কিন্তু পারে না সত্যপ্রিয়ের কবল থেকে মুন্ডিকে উদ্ধার করে নিয়ে যাবে। জানি ওই মুন্ডিকে নিয়েই তো সত্যপ্রিয়ের যত 2 নম্বরই কারবার রমরমিয়ে চলছে। সেই জন্যই তো এই মুন্ডিকে সত্যপ্রিয়রা ছোটবেলা মানুষ করে। চুপ, একদম চুপ। এখন বলো আমাকে কেন রেখেছো? কাকে খুন করতে হবে? এই তো তাই তো সত্যপ্রিয় বাবু বললো, যাও যাও আর দেরি করো না, আর একটা সৎ মানুষকে এই পৃথিবীর মুখ থেকে সরিয়ে দাও। কি করতে হবে পরে দেখছি। এখন তুই বলতে বললি তুই কেমন আছিস? আমার লক্ষ্মীটা পৃথিবীর কালো ধোঁয়ায় বেঁধে গেছে, আর বর্তমান এই তো আমি বেশ আছি একেবারে ফাটাফাটি। চাই দিয়ে আগুন চাপা দিতে চাইছিস মুন্ডি, তুই আগুনটাকে জ্বলতে দে। দেখবি একদিন পৃথিবীর সমস্ত চারপাশের আবর্জনা হিংসা প্রতিশোধের আগুনে পুড়িয়ে ওই আগুনটা আপনা আপনি নিভে গেছে। তোমাদের জীবন গুন্ডা বেশ ভালো ভালো কথা বলছি। দেখছি সে গুন্ডা ভালো কথা বলে। আরে গুন্ডারাই তো আজকালকার ভালো ভালো কথা বলে। এখন ভোটের আগে মঞ্চে দাঁড়িয়ে গুন্ডাগুড়া নেতা সেজে এমন ভালো ভালো কথা বলে। তবে যতই গুন্ডা নামক কথাগুলো শুনি না কেন, আমি কিন্তু তোমাদের কথায় মরছি না। মুন্নি, কিন্তু তুমি কি মুক্তি পেতে চাও না মুন্নি? সেই স্বপ্ন দেখা পাপ জীবন গুন্ডা, সেই স্বপ্ন দেখা জীবন পাপ। হাজার বন্দে পাপ কপালে নীল আকাশ চোখে। ছুটবে তুই শুধু আমার সাথে চল, এই অন্ধগলি থেকে আমি তোকে মুক্তি করে দেবো। মালবো এখানে নাচ করবে শ্মশানে, আমার প্রতি মালটাকে নিয়ে টানাটানি করতি লজ্জা করছে না? মুন্নি কোথায় গেল? এই রে মুন্নি, আমার সোনা, মোনা, আমার প্রতি ছচা আমাকে খোঁতা দিয়ে কোথাও তোলে দেও না মুন্নি। তুমি কিছু চিন্তা করো না গো, আমার এই ভাগ্য ছাড়া আমি যে কোথাও যাব না। কারণ দুনিয়ার সব পুরুষরা আমার কাছে সমান। এই সমাজে কল্পনে সমাজের রূপ যদি ভালো করে চলেছে। আরে এই জন্যই তো আমি মুন্নিকে এত বেশি ভালোবাসি। হ্যাঁ, সারা শরীরে আমার চাবুকে রাখা, শরীরে আমার চাল সিগারেটের ছেঁকা, এই বুঝি ভালোবাসার নমুনা, তাই না সত্যপ্রিয় বাবু? আরে মালবো চাঁদি, দেবদাসের নাম শুনেছিস? দেবদাস, ওই দেবদাস নাম শুনেছিস? শরৎচন্দ্রের দেবদাস। ওই দেবদাস তো পালন কপালে ছিপ দিয়ে দাগ করে দিয়েছিল। কেন দাগ করে দিয়েছিল? কারণ ওই দাগটাই প্রমাণ করে দেবদাস পালকে কতটা ভালোবাসে। আর আমি তো ছাড়া দেবদাসের মদান ছনচ কলন। আহারে কি মডার্ন! আর ওই ছিপটি নয় মাঝে মাঝে তাবুক মেলে একটু ছিগালেতে ঠেকা দিয়ে আমি প্রমাণ করে দিই আমি তোকে কতটা ভালোবাসি। কথা দিয়ে তুই পালো আর আমি ছাড়া দেবদাস। কথা না শুনলে আসল আবাস। কেমন দিলাম? ফাটাফাটি! আরে দেখার সময় নষ্ট না করে না, তাহলে বুঝেছেন না? হ্যাঁ জীবন বল, আরে বল না। ওই অতি শুভঙ্কর ঠান্ডার না মাঝে মাঝেই ওই লদতের পেতন
পিছনে খোঁতা মারতে। আরে আমাদের ফাইলগুলো ওপর মহলে চলে গেলে আমাদের তো খুব ক্ষতি হয়ে যাবে বাবা। একেবারে জানে বের হয়ে যাবে, তাই তো? আরে না না না, প্রথমে আমি তাই ভেবেছিলাম, কিন্তু পরে না সিদ্ধান্ত থেকে চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে, চল তুই এক কাজ করবি, তুই না এই তুই এই মুন্নিকে নিয়ে শুভঙ্কর ঠান্ডালের ফাঁকা কোয়াতালে ঢুকে যাবি। আর আমি করবো কি, ওই লগতকে দিয়ে খোঁটা মেলে ওর বল পিঙ্কিটাকে এখানে আটকে লেগে দেবো। ঠিক আছে, এরপরে হবে কি, ওই ফাঁকা কোয়াতালে শুভঙ্কর ঠান্ডালকে আমাদের এই মুন্নি ওর চরিত্রে গাড়ি লাগিয়ে যাবে। আর তুই করবি কি, গ্রামবাসীকে জলে করে একটা চালিয়ে করে খোঁটা দিয়ে সুরের বাচ্চা থেকে গ্রাম চালা করে দিবি। সেটা যদি গ্রামবাসীরা জেনে যায়, আরে পাগল, দাঁড়বে না জীবনে প্রথম মুন্নি বাড়ির বাইরে পা রাখতে দাঁড়বে না। ওইরকম একটা ভালো মানুষকে এইভাবে আমি দাঁড়াতে পারবো না। না বললেই চালাবো, ভরপুর চালাবো বাবা। একা বনে একেবারে উঠলে হচ্ছে না। শুনে রাখ, কাল রাতের মধ্যে ওই শুভঙ্কর ঠান্ডালকে গ্রাম থলা করা তাই চালে জাহাজে। আচ্ছা, আমি চুলের বাচ্চা, আমি তা করবো তাই চুলবি, নইলে খেয়ে নেবো চাল কাচ্চা।
আরে কি হলো, বাড়িতে নেই নাকি? কিন্তু কথা তো ছিল ঠিক 8টা নাগাদ আমি এ বাড়িতে আসবো। কথা যখন ছিল তখন সে কথা আর নজর হয় কি করে বলুন? আমি রেডি, চলুন। যাবো, কিন্তু তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার ভালো লাগবে না, এমন কোনো কথা বলো না। আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি আজকাল আমাকে অ্যাভয়েড করছো, আমি ছাড়াই বাইরে রাতও কাটাচ্ছ। ও হয়, তুমি কি মনে করছো আমার মতো একটা আধুনিক আলটা মডার্ন মেয়ে একটা মাত্র পুরুষকে জীবন কাটাবে? পিঙ্কি, না না ভাই, আমি চাই জীবনটাকে উপভোগ করতে। আমিও আধুনিক ছেলে, কিন্তু তাই বলে তার নিজের বউকে অন্যের হাতে তুলে দিতে পারি না। বউ? কে তোমার বউ? আমি? ভাবলে কি করে? একবারে ঘন্টা দিয়ে ছাতা শেষুরের মতো নাকি কালচারকে মেনে নিয়ে তোমার বউ হয়ে আমি তোমার সংসার করবো? কিন্তু তুমি তো সেই শপথেই নিয়েছিলে। হ্যাঁ, নিয়েছিলাম। কিন্তু সেটা তো আমার টার্গেট ভুল খেয়েছিল। আমি জানতাম তোমার সাথে অনেক পয়সা আমার লোকের জানাশোনা আছে, তাই তোমাকে সিঁড়ি করে সেই লক্ষ্য পৌঁছানোর লোকগুলোর কাছে পৌঁছানো, এই শপথ আমি করেছিলাম। ভালোবাসার অভিনয় করেছিলাম। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? না না না, না পিঙ্কি, না। এভাবে তুমি আমাদের ভালোবাসা শেষ করে অন্ধকার গলিয়ে তো হারিয়ে যেতে পারো না। ওই রজস্থান তোর কাছে কাজ করে আমি যে কোটি টাকা জমিয়েছি তাই দিয়ে আমাদের দুজনের সংসার সুন্দরভাবে চলে যাবে। ছাড়ি ডালি, আমার পিছিয়ে ব্যাগটা অভ্যাস হয়ে গেছে, তাই তোমার মতো দেওয়া ছেঁড়া শাড়ি আমি আর পরবো না। চলি বাই। আমি কি করলাম? নিজের খবর নিজেই খুললাম। আমি তো জানি তোর জন্য সত্য প্রিয় কত বড় সাংঘাতিক লোক। কাজ ফুরিয়ে গেলে পিঙ্কিকে ছিপড়ে করে রাস্তায় ফেলে দেবে। আমাকে জানাতে হবে, পিঙ্কির দাদা সুমন্ত সানালকে সব জানাতে হবে। জানাতে হবে আমার? তুমি বা কে? তোমাকে তো আমি কোনোদিন এ বাড়িতে দেখিনি। আমার নাম অপূর্ব। আমি আর আপনার বোন পিঙ্কি একই কলেজে পড়তাম। একসময় আপনার বোন আমাকে বিয়ে করবে বলে কথাও দেয়। কিন্তু এখন পাল্টি খেয়ে গেছে, তাই তো? আরে ভালোবাসার জমিতে আমরা গাছের চারা লাগিয়ে আম আশা করো কি করে? কিন্তু স্যার, তোমার বিয়ে না করলে আমার কষ্ট হবে ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে চোখের সামনে আর হারিয়ে যাওয়া দেখে। হ্যাঁ স্যার, আমি কাজ করি রজত সামন্তের কাছে। একথা পিঙ্কি জানার পর আমাকে রজতের সাথে আলাপ করে দিতে বলে। আমিও আগে পিছিয়ে না ভেবে আলাপ করি। কিন্তু এখন দেখছি পিঙ্কি রজত সত্যকে মধ্যমণি হয়ে উঠেছে। আমি ওকে আমাকে বলতে পারি স্যার, আমি ওকে আমাকে বলতে বাঁচান। কিন্তু পিঙ্কি এখন কোথায়? মনে হয় ওরা সামন্তর বাড়িতে। ওরা এখন পিঙ্কিকে আটকে রেখে আমরা বদনাম করতে চায়, আর তাই তো সত্যপ্রিয়। তোমরা কারা? পুলিশ অফিসার হয়ে আসামিকে চিনতে পারবেন না? আরে আমি হলাম জীবন বন্ধা। ফুটপাতে আমার ঘর, এটো খেতে খেতে পেটো মারতে মারতে বড় হয়েছি। মস্তান একটা পেয়েছি। সকালে আম, দুপুরে বিয়ার, রাত্রে হুইস্কি, সারাদিন থাকি টম। এনিথিং রং? এই যে দেখছে একখানা কাজলের সব। এখন যাও তো এখান থেকে, আমার মাথায় অনেক চাপ। পুলিশ অফিসারের মাথায় সবসময় থাকে স্যার, আর চাপ পড়লেই বাপকে ডাকেন। আমাদের কাজের ব্যাপার এত সহজ নয়। সরকার টাকা 3 বছর ট্রেনিং দিয়ে আমাদের এই সরকারিতে চাকরি দিয়েছে। অবশ্য তোমার মতো মেয়েকে সব বোঝানো যাবে না। যে ছেলেরা ট্রেনিং দেয় তারা জানে কত ধানে কত চাল। ধান ঝালের বিশেষ চাকরি পাকা থেকে শুরু করে যায়, যে সোজা লাইনে চাকরি পায় তারা থাকার চেষ্টা করে, কিন্তু যারা পাকা পথে চাকরি পায় তারা সকলকে পাকা পথে চালিত করে। দেখুন,
বিপদের মধ্যে। গায়ে আগুন লাগলে আসলে যন্ত্রণাটা বোঝা যায়। আপনারা বাইরে থেকে যতই জল ঢালার চেষ্টা করুন না কেন, আপনারা তার কেউ জ্বালাটা বুঝবেন না। আপনারা তার কেউ জ্বালাটা বুঝবেন না। সত্যিই তো মেয়েরা কিছু বোঝে না, আর বোঝে না বলেই তো এই পুরুষরা বেঁচে আছে। যদি বুঝতো তাহলে খ্রিস্ট না বোনের গর্ভে এই পুরুষ জাতিরা জন্মাতো না। জন্মের পর তো হিজড়ে জন্ম নিত, তবু ভালো ওরা কষ্ট করে বাচ্চা নাচিয়ে খায়। তোমাদের মতো আইনের পোশাক পরে ওই নিষ্ঠার ঘরে ভর্তি করে সব করে উঠে ওই বাজারের পয়সাগুলো ঘুষের জন্য টাকা থাকে না। আর আমি কিছুতেই এই কথা বুঝতে পারছি না, তোমরা হঠাৎ এখানে এসে আমাকে সব কথা বলছো কেন? ওই যে আপনি ঘুষ নেন না বলে সত্যপ্রিয়ের কাছে ঘুষ নিয়ে প্রজাদের কাছে বাধা না দিলে আমাকে তো আপনাকে বদনামি করতে মুন্নিকে নিয়ে এখানে আসতে হতো না। আসছি, এতক্ষণে আমার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো। এখনো ক্লিয়ার হয়নি স্যার, এখনো ক্লিয়ার হয়নি, তবে এবারে হবে। খোতা খাবে খোতা। সত্যপ্রিয়, আমি জানতাম তোলা গাছটা সাকসেস করতে পারবি না, আর তাই তো আগের থেকে একটা খোতা দিয়ে তোদেরকে ফলো করে দিই। এখানে কি চাই? এখানেই তো তাই অবিচার, এখানেই তো তাই। শুনলাম তুমি আর ওই ভিডিও মিলে আমাদের কাঁধে খুব নাক গোলাতো। রদদের তো 5 লাখ টাকা অলরেডি গোল করে দিয়েছ। এগুলো করো না, এগুলো আমি একদম পছন্দ করি না। শোনো অবিচার, 1 সপ্তাহের মধ্যে এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে দাও। দাদা, তোমার আদলের বোন পিঙ্কি এখন আমাদের কাঁধে আছে, খুব ভালো আছে। কি তাও বদলি নাকি বোনের নগ্ন বুলু বিলি? আলে বাবা, এত লেগে যাচ্ছ কেন? আমি জানি তো বোনের ব্যাপারে সব তাড়াতাড়ি মাথা গরম হবে, আমি জানি। তাই তো বলতে আমি চাল মুখ টক বন্ধ করে 6 দিনের মধ্যে চট করে বদলি দাঁড়িয়ে এলো। আর না হলে তোমার ওই বোনের ওই ছবিগুলো ওগুলো দেখবে। পিঙ্কির এত বড় সর্বনাশ তোমরা করো না। আমি কথা দিচ্ছি, আমি চলে যাব। দয়া করে তোমরা পিঙ্কিকে ছেড়ে দাও। কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার স্বার্থপরের মতো নিজের কথা ভেবে সত্যটাকেই মেরে ফেললে তাহলেই বলো আমি ছাড়া কত বলো হারামি। এমন নেই, চল তোকে না আমি আরেকটা কাঁধে পাঠাবো। চল, আরে অনেক কাঁদলে বাবা। এখানে এই অফিসারটাকে খোঁতা দিলাম, এবারে ওই ছালি ভিডিওটাকে তুলে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আরে লেগে যাও তো কেন রে বাবা? তোমার বোনটা তো আমাদের কাছে আছে নাকি, ভুলে যাও তো কেন? এমন নেই, যা তুই ওই ভিডিও থেকে তুলে নিয়ে আয়। ওটাকে না নুন আর গোলমরিচ দিয়ে না সুপ বানিয়ে খাবো। তুই রান্না করবি তো? বল, এই তুই এক কাজ কর, তুই না এই মুন্নির সঙ্গে যা। তুই যদি ওই ভিডিওকে তুলে নিয়ে আসতে পারিস না, তাহলে এই মুন্নিকে আমি তোর হাতে তুলে দেবো। আরে হ্যাঁ রে বাবা, ছোট্ট কখনো মিথ্যা কথা বলে না। তবে মন দিয়ে ছড়ে রাখ, যতদিন না পর্যন্ত ওই ভিডিওকে তুলে নিয়ে আসতে পারছিস ততক্ষণ কিন্তু এই মুন্নি খোতা খাবে, খোতা। তাই যত তাড়াতাড়ি এই অন্ধ গলির
মাথায় বন্দী হবে, তত তাড়াতাড়ি এই অন্ধগলির বন্দী পাখি মুক্তি পাবে।
বিক্রি করে তোমাদের পবন ধান্দা। গ্রামের উন্নয়নে পুরো টাকা তুমি সত্য প্রেমে হজম করেছো। অপূর্ব বাগদি পাড়ার যুবতী মেয়ে মতনকে মাত্র 20,000 টাকার বিনিময়ে তোমরা বিক্রি করে দিয়েছো বোম্বের প্রতিটা পল্লীতে। তোমার বয়সের ব্যক্তি খুব বাড়াবাড়ি করছে। তবে ওর মতো একটা আনকালচার ছেলেকে বিয়ে করবে আমার ঘৃণা করে। এখন এখান থেকে চলে যাও না হলে হ্যাঁ হ্যাঁ চলে তো যাবোই। তুমি কি ভেবেছো চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার এই অধঃপতনের দৃশ্যগুলো আমায় দেখতে হবে? চলি দাঁড়াও অপূর্ব, কোথায় যাবি তুই? আমাকে ছেড়ে যে তোকে আমি কোথাও যেতে দেব না রে। পিঙ্কি, তুমি অপূর্বকে সরি বলো। আমি ওকে সবই হ্যাঁ বলবে, ভুলটা যে আমি করতে যাচ্ছিলাম ওই আমার কাছে তোমাকে প্রথম এনেছিল। আমি তোমাকে খুব ভালোবাসি ঠিকই, কিন্তু আমার কেউ তোমাকে বেশি ভালোবাসে। তাই আমি চাই, কি জানেন আপনি? আমি চাই পিঙ্কি সাদা থাকবো। অপূর্ব আপনি কি করলেন? কি করবো? তোর সামনে বিয়ে আমি পিঙ্কিকে নিয়ে বেডরুমে যাবো, সেটা তুই সহ্য করতে পারবি না। তাই বাধ্য হয়ে আমাকে ভগবান ভগবান এর বিচার করবে। মনে রাখবেন, মনে রাখবেন, রাতের পর দিন আসবে, দিন আসবে, দিন আসবে। ওনাকে দেখেছেন কত সব কিছু ফাঁস করে দেয়। রাস্তা দিয়ে মুখ তুড়ে পড়ে যাবে। রাজুত, রাজুত না। যাক, যাক, এবার আর কোনো সাক্ষী রইল না। তুমি এখানে তোমার সাথে খুব দরকার। মনে নেই? যে পাগলাটাকে মারতে পারিয়েছিলে সে সারা একটা গৃহস্থ বাড়িতে ঢুকে পড়ে আমাদের হাত থেকে বেঁচে গেছে। তুমি ও নিয়ে কোনো চিন্তা করো না। যেদিন ওই পাগলটাকে একটা রাস্তায় দেখবো সেদিন ওকে মেরে দেবো। এই খবরটাইতে যখন এখানে আসি তখন দেখি আর এখান থেকে একটা ছেলে রক্তাক্ত অবস্থা করে বেরিয়ে গেল। তারপর ঠিক মেয়ে রাস্তার মোড়ে মুখ তুলে পড়ে যেতেই একটা কালো রঙের এম্বেসেডার আসে ওকে তুলে নিয়ে চলে গেল। অভিশাপ, অভিশাপ, অভিশাপ। আমার জীবনটা চরম একটা অভিশাপ। বাড়ি থেকে তোলে এতে এতগুলো বছর ভালোই ছিলাম, কিন্তু কেন 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 ছোট ছোট এই বিবেকটার সাথে আমার দেখা হলো? কেন কেন আমার মনের তালিবাল্লাতে ভালো মন্দ বিচার করার জন্য? ও কি করবো কিন্তু করতে পারছি না। এই মুহূর্তে আমি ধপ জেনে গেছি, আমি ধপ কথাকে শেষ করে দিয়ে আমি একাই ছয়ঞ্চ হয়ে যেতে পারি। কিন্তু মনের ভেতরে কোথায় যেন কে বলতে, পুতুল নাচের পুতুল হয়ে নেচে শুধু গেলি, মনকে শুধু নাচার ফলে জীবনে কি পেলি? প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা, লোভের পরে পাপ আসে, পাপের পরে মরণ, অন্তর্মনে বন্দী হয়ে করলি তাকে গরম।
দাদা, তোকে এই অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। আর তুই কিসের ব্যবসা করিস সেটা আজ আমার কাছে স্পষ্ট। আর এই পথে যে তোর বিনাশ অনিবার্য রে দাদা। এই এই তুই কি আমাকে জ্ঞান দিতে চাচ্ছিস নাকি ধ্বংসের ভয় দেখাচ্ছি? না, আমি তোকে ভয় না, বাস্তবটা দেখাতে চাই। আর ধ্বংসের কথা বলছিস, ধ্বংস তো শুরু হয়ে গেছে। অন্ত শুরু হয়ে গেছে? হ্যাঁ, ধ্বংস শুরু হয়ে গেছে। মেদিনীপুর ভাগ হলো, ধ্বংস হলো এমনটা। এখনো হাজার হাজার মেয়ে ধর্ষণ হচ্ছে, তবু ধনঞ্জয়ের ফাঁসি হলো। এখানে ধ্বংস হয়েছে প্রশাসন, এখনো ঘটা করে কবি সম্মেলন হয়, তবু কবিগুরুর নোবেল প্রাইজটা আজও পাওয়া গেল না রে। এখানে ধ্বংস হয়েছে মানবতা। আর লাল পিঁপড়ের দল যেদিন বাচ্চার চক্ষু খুলে খেয়েছিল, সেদিন ধ্বংস হয়েছিল কর্তব্য। আর টিভির সিরিয়াল দেখতে গিয়ে ঘরের মেয়েরা স্বামীদের ভাতে নুন দিতে ভুলে যায়। এখানে ধ্বংস হয়েছে ভালোবাসা রে দাদা, ধ্বংস হয়েছে ভালোবাসা। প্রতিজ্ঞা দাদা রে, আজকের দিনে অবৈধ সন্তান হয়ে জন্মে যদি গুন্ডা হওয়া যায় তার দাম অনেক, কিন্তু বৈধ সন্তান যদি বেকার থাকে তার দাম কানা কড়িও নেই রে দাদা, কানা কড়িও নেই। প্রতিজ্ঞা সারা বিশ্ব জুড়ে শুরু হয়েছে ধ্বংসের খেলা। তাই আর নতুন করে ধ্বংসের ফল পাই না রে দাদা। তবু তোকে কেন ফিরে আসতে বলছি জানিস? কারণ তুই যে আমার নিজের দাদা। এই তোর ধ্বংস আমি কি করে দেখি বলতো? আরে তুই নিশ্চিন্ত থাক প্রতিজ্ঞা, তুই নিশ্চিন্ত থাক। এত সহজে আমাকে কেউ ধ্বংস করতে পারবে না রে ভাই, কেউ পারবে না। তবু তো সাবধানের মান নেই রে দাদা, সাবধানের মান নেই। তাই তোকে বারবার একই কথা বলছি, তুই ফিরে আয় দাদা, তুই ফিরে আয়। আমার এখন অনেক কাজ হবে, এখন অনেক কাজ। সেসব কমপ্লেন না করে আমি কোথাও যেতে পারবো না। তুই চলে না ভাই, তুই চলে না, চলে না, চলে না, চলে না, চলে না। তুই কিন্তু ভুল করছিস দাদা, মনে রাখিস অসৎ পথের কালিয়া কোপ্তার চেয়ে সৎ পথের আলু সেদ্ধ ভাত অনেক ভালো রে দাদা, অনেক ভালো। ছাড়া পৃথিবীতে এই একটা জিনিস জ্ঞান, যা বিনা পয়সাতে দেওয়া যায় কিন্তু চেষ্টা করলেও নেওয়া যায় না। তাহলে এটাই কি তোর শেষ কথা? ওদের সিদ্ধান্ত বিদ্যান্ত আমি কিন্তু বুঝি না ভাই। আমি শুধু একটা জিনিসই বুঝি, তো সময় নষ্ট হতে তুই চলে যাবো। সময় নষ্ট হলো কিনা জানি না, তবে যাবার আগে তোকে বলে যাচ্ছি দাদা, একদিন আসবে সেদিন হয়তো তুই সময় চাইবি, তখন সময়টাই আর থাকবে না রে দাদা, সময়টাই আর থাকবে না। প্রতিজ্ঞা ওরে মন পাগল তুই কেন কেঁদে মরিস, পরশ পাথর খুঁজতে গিয়ে বারে বারে হারিস, প্রতিজ্ঞা বারে বারে হারিস, বারে বারে হারিস। প্রতিজ্ঞা প্রতিজ্ঞা চলে গেল ভাই, আমার নিরাশ হয়ে চলে গেল। একবার ভাবলাম চালা সবকিছু ছেলে ছুড়ে দিয়ে হচ্ছে তাই চলে যায়, কিন্তু 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 গেলেন না, তাই তো? এ, না গিয়ে ভালোই করেছেন। এখানে আসা কতটা সহজ, যাওয়াটা ততটা নয়। একই তুমি এখানে কি করতো? হ্যাঁ, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার আর আপনার ভাইয়ের কথাগুলো সব শুনছিলাম। রজতবাবু নিশ্চয়ই এই কথাগুলো জানেন না। ভালোই হলো, আমার টাকা রোজগারের একটা নতুন রাস্তা বের করে দিলেন। মানে মানে ব্যাপার, প্রতি মাসে আপনি আমাকে 25,000 টাকা করে দেবেন, আমি চুপ থাকবো। মাত্র 25,000 টাকা? আরে আমি তো ভাবলাম তুমি 50,000 টাকা চাইবে। এই ঠিক আছে, তুমি কাউকে কিছু বলো না, ঠিক আছে? আমি না তোমাকে মাঝে মাঝে 50,000 টাকা করেই দেবো। চলো কেমন হবে চলে। গালাগাল দিচ্ছেন কাকে? আমাকে ঠান্ডা বানালো কারা? আপনারা। আলু যখন টাটকা ছিল তখন না খেয়ে বেশি মুনাফার জন্য কষ্টে দিয়ে রেখে দিলেন। আর এখন যখন আলু পচে গেছে তখন জমির দোষ। বাবা 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 বাবা, ইদানিং তুমি বেশ সুন্দর ভাবে গুছিয়ে কথা বলো
কতগুলো টাকা দিয়ে তোমাকে দেব যদি লদত জানতে পারে কি বলবে লদতকে? আরে বাবালে কি ভালো মেয়ে ছেলেতে আমি যা শিখিয়ে দেবো। আচ্ছা কি বলা যায় বলবে? কি বলা যায়? বলবে তোমার গলব্লাডার স্টোন কিংবা জন্ডিস কিংবা টিউমার কিংবা কোনো একটা জটিল অসুখ করেছে, তুমি তার চিকিৎসার জন্য টাকাটা দিতে। এতে দুটো লাভ, তোমাকে ডিউটি দেওয়াতে হবে না আর ঘরে বসে বসে টাকাটা পেয়ে যাবে। আদি দেব, এক্ষুনি দেব। এই তবে পিঙ্কি, এই টাকাটা তুমি হজম করতে পারো তো? না মানে কি জানো, এই ছোট্ট প্রিয়র কাছ থেকে জোর করে টাকা নিয়ে না, সেটা কেউ বেশি দিন হজম করতে পারেনি, হজমে মারা গেছে। আমার হজম শক্তি না খুব শক্তিশালী। তাছাড়া যে কোনো জিনিস আমি চট করে হজম করে নিতে পারি। আচ্ছা আপনি যদি হন বনবন, আমি তবে বাঘাতে তুলব। বাবারে আমার তো সারা আনন্দে নাচতে কি আনন্দ। আরে বাবা কত গৌরঙ্গ কহ গৌরঙ্গ লালা ঝুমুর গাহিলে তু লালা ঝুমুর গাহিলে তু ফুল তুলে দে মাদলে আসিছে লগনিবার আসিছে লগনিবার লালে পরব লাগাই দে লাগাই দে লাগাই দে লাগাই দে। পারছি না আর আমি কিছুতেই এই পোশাকটা পরে থাকতে পারছি না। এই যে কর্তব্য বোধগুলো আমাকে দেখে হা হা করে হাসছে। হাত করিতে আজ আমি নিজেই নীতিহীনতার কাজ করা দাঁড়িয়ে থাকা আসামি। এসে আর কি করবেন? আমার মতো একটা অসহায় মানুষের কাছে সুবিচার চাওয়া আমার বাবার আশা ত্যাগ করুন। আইন যে এখন বেআইনি সবই বুঝতে পারছি স্যার, তবু একজন মানুষ হিসেবে বলবো ভেঙে পড়বেন না। ভেঙে পড়বো না মানে এই থানাতে মুন্সিরাম কনস্টেবল ছাড়া আর একজন স্টাফও নেই। ভাবতে পারেন এই আমার চোখের সামনে ক্রাইম দেখলো, আমার ভোট নেই বলে আমার কিচ্ছু করার নেই। এরপরেও আপনি বলবেন আমি ভেঙে পড়বো না? না পড়বেন না, কারণ আপনাকে ভেঙে পড়তে আমরা দেখতে পারবো না। কিন্তু থানার বাকি স্টাফরা গেল কোথায়? কোথায় আবার ছুটিতে? সেকেন্ড অফিসারের দাদার বোনের বিস্তুত ভাইয়ের ননদের ছেলে নিয়ে উনি ওখানে গেছেন। মেজবাবুর ঠাকুরমা কাকাবাবু মারা গেছেন, উনি ওখানে গেছেন। কিন্তু এডিসিএল অস্তিত্ব থাকার কথা। ওরে বাবা, ওনার অনেক কাজ। ওনার 30 বছর বয়সী মাধ্যমিকে 3 বার ব্যাগ পাওয়া মেয়ে একটা রিক্সাওয়ালার সাথে পালিয়ে গেছে। উনি পুলিশ হয়েও তাদের ধরতে পারেননি, তাই কামার খাতে গেছেন যান্ত্রিক দিয়ে মেয়ে জামাই বের করতে। এসব কি বলছেন স্যার? আরো আছে, 4 জন এই থানায় কনস্টেবল আছে, কিন্তু এই মুন্সিরাল ছাড়া আর বাকি 3 জন ফুটবল খেলে পুলিশের চাকরি পেয়েছে। ওসি মায়ের ভোগে যাক, তার ঘরকে এসে গেল মশাই। আসার সময় থানার সামনে জিপটা দেখলাম না। ওয়েস্ট বেঙ্গলে থানার জিপ থানায় থাকে না মহাদেব বাবু, থাকে নেতা মন্ত্রীদের বাড়িতে। ওনারা কখন কোথায় দেশের পুষ্টির ষষ্ঠী পুজো করতে যাবেন, আগে সাইরেন বাজিয়ে পুলিশের জিপ না গেলে ওনাদের ইজ্জত নষ্ট হয়ে যাবে না। আমার
দিলাম এখন ছুটি দিতে হবে এসে দেবো আমার বাচ্চা হবে তোমার বাচ্চা হবে মানে আমার ছেলের বাচ্চা হবে তাহলে চিন্তা করুন মহাদেব বাবু ওকেও ছুটি দিতে হবে এরপর যখন ছোট জগন্নাথ হয়ে আমি একা থানায় বসে থাকবো তখন জনতা আমাকে ঘেরাও করবে আর সাংবাদিকরা পুলিশের মহামাছি উদ্ধার করে দেবে আর আমাকে রোজগার মতো দাঁতকে নিয়ে বলতে হবে সময় চাই তদন্ত করে দেখছি কিন্তু এর সঙ্গে সব প্রাপ্তির ছুটি দেওয়ার তো কোনো নিয়ম নেই এরা কেউ নিয়মে ধার ধারে না আমাদের বাবু ওরা যা ইচ্ছা তাই করে কারণ ওরা পার্টির লোক বুঝতে পারছি আপনার মতো সৎ অবস্থায় হাজার চেষ্টা তো আমাদের ভাগ্য ফিরবে না শস্যের মধ্যে বুঝছে ঠিক করে দিতাম আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে সব কটাকে রামকে নিয়ে ঠান্ডা করে দিতাম কিন্তু সত্য চেতা দাপর পর্যন্ত ঠিক ছিল আমাদের বাবু যেই কলিযুগ এসে পড়লো সব কিছু গন্ডগোল হয়ে গেল তাহলে কি করবে স্যার আপনি আপনাকে কোথায় দেখেছি বলে মনে হচ্ছে ও স্যার সেই রাস্তাতে দেখা হয়েছিল আপনার সাথে শুধু রাস্তাতেই নয় এর আগে আমাদের দেখা হয়েছিল আমার যদি ভালো করে তাকিয়ে দেখুন তো ঠিক চিনতে পারছেন কিনা কে আপনি বলুন বৃন্দাবন কর্মকার আজ থেকে 25 বছর আগে আমি যখন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হই তখন ওই বৃন্দাবনই ছিল এই হাসপাতালের ওয়ার্ড বয় নিশিগঞ্জ সহ আশেপাশের হাসপাতাল থেকে তখন খুব বাচ্চা চুরি যাচ্ছিল আর সেই রাতে আমার বাচ্চাটাও চুরি হয়ে যায় তাই তো এত বছর বাদে অপরাধের হাত বাড়িয়েছি আমার গ্রেপ্তার করুন কারণ সেদিন ওই নিশিগঞ্জ হসপিটাল থেকে বাচ্চারা চুরি করে আমি তুলে নিলাম ওই শয়তান রাজা সামন্তর হাতে কি বলছে যে কেন কেন কাজ তুমি করেছিলে আর কত টাকা না পেয়েছিলে টাকার জন্য নয় গো আমি এই কাজ করেছিলাম আমার বোনের ভালোবাসার দিকে তাকিয়ে আমার বোকা বোনটা যে রজত সামন্তকে ভালোবেসে ওর বিশ্বাস করে ওর ফাঁদে জড়িয়ে পড়েছিল তারপর রজত আমার বোনকে বুঝিয়েছিল এই ধরনের যখন কাজ স্বীকার করবে না এই কাজ ছেড়ে দেবে কিন্তু মার্কেটে তার তো কোনো অনেক কেনা আর সেই কেনা শোধ করার জন্যে ওই কথায় তুমি রাজি হয়েছিলে তাই তো কি করবো বলুন বোকা বোনটা যে আমার একটা বিপদ বানিয়ে বসেছিল তা তো জানতাম না তখন রজতের ওর পেটে তখন রজতের বাচ্চা আর আমি ভাবলাম এই কাজটা করে দিলে রজত আমার বোনকে বিয়ে করে ঘর তুলবে তাই নিজের বোনের ঘর করে তোলার স্বপ্নে আমি যে নিজের ঘর থেকে দিচ্ছি সে কথা একবারও ভেবে দেখিনি যারা শীতে সিঁদুর দেওয়ার আগে বোনকে সাবধান দেয় তারা বেশি করে এবার বোঝা এইটা তোর বোঝা উচিত ছিল কেমন আর তোমার বোনেরও জানা উচিত ছিল যে সাবধানে কাঁথা পড়ার আগে কখনো ঘর বাঁধা যায় না আর তাই তো শীতের ভয় পড়ানোর আগে শেষ আগুনে নিজের কলঙ্কের আগুনে মুখ পুড়িয়েছি বোঝেনি সেও বোঝেনি আর আমিও বুঝিনি তাই কাজটা করতে আমার হাতটা এতটুকু কাঁপেনি কিন্তু শেষে যখন রজতের কাজটা হয়ে যাবার পর আমার অন্তঃসত্ত্বা কোনটাকে লাথি মেরে দূর করে তাড়িয়ে দিল তখনই বুঝলাম অন্যের স্বপ্ন চুরি করে নিজের সুখের স্বপ্ন করে তোলা যায় না
কাকিমা, আপনাদের বাচ্চাটা যদি চুরি হয়ে গিয়ে থাকে তাহলে পাখিকে বলবো বলবো বাবা, আমি তোমাকে সব বলবো, কিন্তু তার আগে পাখিকে তোমাকে বাঁচাতে হবে। কেন, কি হয়েছে পাখি? কিডন্যাপ হয়েছে। তুমি এটি তোমার মাথায় ব্যান্ডেজ কেন? দাদার কাছ থেকে পাওয়া ভাইয়ের পুরস্কার। ঠিক বুঝলাম না। আমি আপনাকে বুঝিয়ে বলছি শুভঙ্করদা, ছোটবেলা থেকে আমার দাদা আমাকে কলেজে পড়াশোনা করিয়েছে, আর বড় হওয়ার পরও আমাকে হস্টেলে একা একা থাকতে হয়েছে। তখন ভাবতাম যে দাদার ব্যবসার কাজের চাপে আমাকে হয়তো একা থাকতে হয়, কিন্তু এখন 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 আমার কাছে সব পরিষ্কার। আমার দাদা একটা ক্রিমিনাল, আর আমি একটা ক্রিমিনালের ভাই। যত দুরম্বরী ব্যবসা করে আমার দাদা সত্যপ্রিয় গাঙ্গুলি, অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট সত্যপ্রিয় গাঙ্গুলি। মানে রোজ সমিতির পার্টনার। পাখিকে যে তোমার দাদা রজত সামন্তই কিডন্যাপ করেছে, এ ব্যাপারে তুমি নিশ্চিত? হ্যাঁ নিশ্চয়ই, আজই আমার পাখির সাথে দেখা হয়েছিল, কিন্তু রজত আমার মাথায় মেরে আমাকে অজ্ঞান করে দিয়ে পাখিকে নিয়ে এখান থেকে চলে গেছে। আর আমার জ্ঞান ফেরার পর আমি এখানে ছুটতে ছুটতে এসেছি। শুভঙ্কর, যেভাবে পাখিকে তোমাকে বাঁচাতেই হবে, ওকে ছাড়াতে আমি বাঁচবো না। যেভাবে হোক পাখিকে বাঁচাও। কি হলো? কি হলো? আপনি চুপ করে আছেন কেন? কি এত ভাবতেছে? শুভঙ্করদা, এই তুমি না বলেছিলে আমাদের 4 হাত এক করে দেবে, তাহলে এখন কেন চুপ করে আছো? বলো, কেন চুপ করে আছো? কারণ আমার যে কিছু করার নেই। ওই সত্যপ্রিয় রজতের বিরুদ্ধে আমি কোনো স্টেপ নিতে পারবো না বলে। শুভঙ্করদা, আপনি কি বলছেন স্যার? কেন পারবে না তুমি? বলো তুমি কেন পারবে না? আমি সাক্ষী দিব, ওদের বিরুদ্ধে আমি সাক্ষী দিব। তাহলে আপনার অসুবিধা কোথায়? অসুবিধে কোথায় তা আমি তোমাদের জানাতে পারবো না, কিন্তু শুনে রাখো, ওদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়ার ক্ষমতা আমার নেই। আপনি আপনার কি রূপ দেখতেছেন? পুলিশের ঠিক যেমন রূপ হওয়া উচিত। প্রতীক্ষা, আরে হাতের উপর ধুতি পরলেই যেমন গান্ধীজি হওয়া যায় না, তেমনি অশোক স্তম্ভ দেওয়া ড্রেস পরলেই দেশকে ভালোবাসা যায় না স্যার। তার জন্য মনুষ্যত্ব থাকতে হয়। প্রতীক্ষা, মার সব মুখ সামনে কথা বল। তা কত টাকা বিক্রি হলেন রজত বাবু আর সত্যপ্রিয় বাবুর কাছে? আমি বিক্রি? কোথাও তোমার ভুল হচ্ছে প্রতীক্ষা। হ্যাঁ, সে তো হচ্ছে। কারণ ভুল হয়েছে, রাস্তা থেকে নুড়ি পাথরকে নানান শিলা করে খুঁড়িয়ে নিয়েছে। হ্যাঁ, ছি ছি শুভঙ্কর, ছি। এই তোমার আদর্শ। সত্যি স্যার, আপনার প্রতি আমাদের অনেক ভরসা ছিল। মহাদেব বাবু, কেন করেন ভরসা? বলুন, এদের মতন সরকারি অফিসারদের উপর কেন ভরসা করেন? ডাক্তার থেকে শুরু করে লয়ার পর্যন্ত, পুলিশ থেকে শুরু করে সিভিল ইঞ্জিনিয়ার পর্যন্ত, সকলের উপর দিনের পর দিন এরা সাধারণ জনতা ভরসা করবে। আর এরা সাধারণ জনতাকে কুকুর ছাগল মনে করে জনতার ভরসাকে সানলাইট ডিটারজেন্ট দিয়ে ভরসা করবে। পারেন বাবা আপনারা? প্রতীক্ষা, কিন্তু সবই সহ্যের সীমাটা ছাড়িয়ে যাচ্ছ, ভুলে যাচ্ছ। তুমি একজন অন ডিউটি অফিসারের সামনে দাঁড়িয়ে কথা বলছো। আমাকে অপমান করার জন্য আমি তোমাকে যে কোনো সময় অ্যারেস্ট করতে পারি। আমি ঘুষ দিয়ে বেরিয়ে যাবো অফিসার। আর আপনারা যে ঘুষ ছাড়া কিছুই বোঝেন না তা তো সবাই জানে। আরে আমি কোন পুলিশ অফিসারের মামুন যদি রেপো হয়, তাহলে সেই রেপিস্টের কাছ থেকে আপনারা মোটা টাকা ঘুষ নিয়ে সেই রেপিস্টকে ছেড়ে দেবেন। আর মামুন রেপ
ওরা কি আর জলপানির পয়সাটা পেলেই তো হলো। আপনি আমাকে চোর মারবেন স্যার? হ্যাঁ মারলাম। আর এখান থেকে যদি তুমি চলে না যাও তাহলে আরো মেরে তোমাকে অ্যারেস্ট করে ছায়ায় ঢুকিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আর উপকার করতে না পারলেও অপকার কি আপনারা করতে পারেন তা তো আমি জানি। আরে তোর চোখের সামনেই তো সেই রূপটা দেখলাম। তবে যাওয়ার আগে বলে যাচ্ছি আপনাকে, যদি পাখির কিছু হয়ে যায় তাহলে কিন্তু এই প্রতীক্ষা করবে না, সব কটাকে জ্যান্ত চিতায় দেবে, সব কটাকে জ্যান্ত চিতায় দেবে। কি করবো? ধারা লকামে ঢুকবো নাকি চোখে এই বাড়ি চলে যাবো? যেখানে খুশি যান, আর আমার মাথাটা আপনারা খারাপ করে দেবেন না। আর আমাদের মাথাটা কিছুতেই খারাপ করে দেবেন না কাকিমা। চুপ, একদম চুপ। দয়া করে এই কাকিমা বলে তুমি আর আমাকে ডাকবে না অফিসটা। কারণ আমি কোনো ঘুষখোর চেতুরা ফিরে মাসিমা কাকিমা হতে চাই না। এ আপনি কি বলছেন? বলছি, আর যাবার সময় আরো একটা কথা বলে যাচ্ছি। পাখির কিছু হয়ে গেলে মানুষ আপনাকে কি বলতে জানি না, কিন্তু ভগবান আপনাকে ছাড়বে না। আর তখন ওই ভগবানের বিরুদ্ধে আপনি যত খুশি মনহানির মামলা করবেন অফিসার, মনহানির মামলা করবেন। আজকে আপনি ভালো করছেন না। সেদিনকার ওসি হাবিলদার শুভঙ্করের মধ্যে যে সততা দেখেছিলাম, আজ ওসি শুভঙ্করের মধ্যে তার লেজ মাত্র দেখতে পেলাম না। এসেছিলাম ধরা দিতে, সাক্ষী দিতে, কিন্তু এখন আমি ফিরে যাচ্ছি। আমি একজন অপরাধী ঠিক, তাই বলে অন্য কোনো অপরাধের কাছে পারবো না। সবাই তো অনেক কিছু বলে চলে গেল মহাদেব বাবু, আপনিও কিছু বলে চলে যান। আমার কিছু বলার নেই স্যার, শুধু জিজ্ঞেস করব। আমি জানি আপনি আপনার বোনকে খুব ভালোবাসেন, তাছাড়া পরের দিব্যিতে বলুন তো, সত্যি আপনি ঘুষ খেয়েছেন? পারবো না মহাদেব বাবু, আমিও কথা বলতে পারবো না। ঘুষ না খেলেও আজ বোনের জন্যে যে আমাকে এত কথা শুনতে হচ্ছে। মানে সত্যপ্রিয় রজত সামন্ত আমার বোনকে আটকে রেখেছে। ভাবনার লোভ দেখিয়ে বোনকে অন্ধ করে দিয়েছে। ওরা বলেছে 7 দিনের মধ্যে যদি আমি এখান থেকে চলে না যাই তাহলে ওরা পিঙ্কিকে মেরে ফেলবে। স্যার এই আপনি কি বলছেন? এতক্ষণ যে কথাটা আমি কোনোদিন কাউকে বলতে পারিনি। আমি অফিসার হলেও আমি তো একজন মানুষ, একজনের দাদা। পিঙ্কি যত দুষ্টই হোক না কেন, ও ছাড়া যে আমার আর কেউ নেই মহাদেব বাবু, ও ছাড়া যে আমার আর কেউ নেই। তাহলে পাখির সঙ্গে পিঙ্কি এখন বিপদের মধ্যে আছি। হ্যাঁ, তাই তো আপনাকে আমি কথা দিচ্ছি, 7 দিনের মধ্যে পিঙ্কিকে নিয়ে আমি চলে গেলেও কিন্তু ওদের আমি ছাড়বো না। প্রয়োজনে চাকরি ছেড়ে আসবো বেআইনি ভাবে ওদের খুন করতে। আপনি সারা গ্রামবাসীকে তৈরি করুন, সময় আসছে। ওই যুগের কুরুক্ষেত্রের মাঝে যুদ্ধ শুরু হতে আর বেশি দেরি নেই। সময় আসছে, সময় আসছে, সময় আসছে। আমি আর বাবা রাতের অন্ধকারে ভিডিওটা তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু ফাইলগুলো কোথাও নেই।
কাগজের ফাইলের ডানা হয় না যে সেগুলো উড়ে যাবে। এমন তো হতে পারে আমাদের আগে কেউ হয়তো ফাইলগুলো সরিয়ে নিয়েছে। কে সরাবে? তা জানি না, তবে মনে হয় আমি আর পবন যখন তোমার কথা মতো ফাইলগুলো চুরি করতে ভিডিও অফিসে পাঁচিল টপকে ঢুকি, তখন দেখি অফিসটা শূন্য ভরা, ফাইলগুলো ঘাটা, চেয়ার টেবিল সব এলোমেলো। মনে হয় আমাদের আগে কেউ হয়তো ওখানে গিয়েছিল। কিন্তু না, আমার ভেঙে পড়লে চলবে না। রাজা রাজা একটু সাবধানে থেকো আর খেয়াল রাখো যেন সাদ্দামের মতো তোমার ঘরটি উল্টে না যায়। তোমার ঘটি উল্টে গেলে তুমি আর আমাদের পাবে না, কারণ আমরা হলাম সেনা পাবলিক, যেদিকে পাল্লা ভারী সেদিকে ঝুঁকি। তাই তোমার জামানা, তাই তোমাকে ছাড়া কাউকে চিনি না। আর কাল যদি তোমার ঘটি উল্টায় তখন বলবো এটাই তো হওয়া উচিত ছিল। আগে ঝামেলাগুলো শেষ করি, তারপর আমি সব সালাকে জানবো। কিন্তু ফাইলগুলো চুরি করলে গাল মাথা তোল মাথা থেকে অনেক বেশি পরিষ্কার। আরে না 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 না, আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় ওই ভিডিও পাখিতে তার দিনা কিন্তু না ভাবার আগেই ফাইলগুলো ওল পালিতে লিখে দিয়ে দিতেন। আরে কাম তাহলে মাথাতে বালির লোকগুলোকে দল করে তুলে নিয়ে আসবো, ফাইল আপনা আপনি আসবে। তবে অপারেশন করবি কবে? আর কি দেরি করবি রজত সামন্ত? অতীত বর্তমান আর ভবিষ্যতে অলরেডি তো বারোটা বাজিয়ে রেখেছিস। তুই এখানে শেষবারের মতো তোকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যেতে এলাম দাদা। ক্যান্সারে আক্রান্ত রোগীকে যে ফেলানো যায় না ভাই, চিকিৎসা তো করে যায়। বলে গেলাম সে তো জ্বালা বলবে, তবু তো তোকে বাঁচানোর একটা শেষ চেষ্টা করতে হয় নাকি? আরে আজকের দিনে চেষ্টা করলে অন্ধ দেখতে পায়, ঘোড়াও চলতে পারে। তাহলে তুই কেন মূল্যবোধের ক্যান্সারে ভুগছিস রে দাদা? কেন মূল্যবোধের ক্যান্সারে ভুগছিস? আরে আমার ভাই আমাকে জ্ঞান দিতে, তাই তো দেখছি তোর ভাই নইলে। এই দাদা আমার কথা শোন, তোর সব সমস্যার সমাধান আমি করে দেবো। তুই খালি ফিরে আয় দাদা, ফিরে আয়। তুই কেমন ভাই না? তুই আমাকে হেলে দিতে বলতি, তুই তো দাদাকে হেলে দিতে বলতি, এই সত্যপ্রিয় গাঙ্গুলি হেলে দেবে, ধরা নিয়ে দেবে। তোর ছোটবেলার কথা মনে আছে? এই ছোটবেলার কথা? আরে মনে নেই না? আরে কি করে মনে থাকবে? তুই তো তখন খুব ছোট, এইটুকু, কিন্তু আমার মনে আছে, আমার মনে আছে বাবা আমাকে বলতো সব কথা। শ্বশুর বাড়ির থেকে মাত্র 2000 টাকা নিয়ে বাবা ব্যবসাটা শুরু করেছিল। তুই যখন মায়ের পেটে, আর আমি মায়ের কোলে অক্লান্ত পরিশ্রম করে তিল তিল করে বাবা ব্যবসাটাকে বড় করে তুলতে লাগলো। আস্তে আস্তে সেই 2000 টাকা হলো 20,000, 20,000 হলো 2 লাখ, 2 লাখ হলো 20 লাখ, 20 লাখ হলো 2 কোটি। এই গাঙ্গুলি ইন্টারন্যাশনাল ফার্ম আমার বাবার তৈরি করা স্বপ্ন। তখন আমাদের বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব ছিল না ভাই, কোনো কিছুর অভাব ছিল না। আরে আমি হাতি রে বাবা, আমি হাতি নি, আমাকে আনা হয়েছে।
আমরা মাটি থেকে বড় লোক হলাম, কিন্তু চারিদিকের মানুষ তখন হিংসা করতে লাগলো। ওই ছোট বাচ্চা মানুষগুলো চাইতো আমি ছেঁড়া প্যান্ট পরি, মায়ের ব্লাউজটা ছেড়ে থাক, আর ওরা এই যে তার সহানুভূতি দেখাক, কিন্তু তা তখন হচ্ছে না। তখন হলো হিংসা করতে লাগলো। বুঝলি ভাই, বুঝলি, আর বাঙালির সব থেকে বড় শত্রু একটা বাঙালি ওপরে হতে গেলে অন্য বাঙালিগুলো কাকলার মতো তার পাতাকে টেনে ধরে নিতে নামাতে চায়। পাড়ার ছেলেগুলো প্রতিদিন কোনো না কোনো অজুহাতে বাবার কাছ থেকে হাজার হাজার টাকা চাঁদা নিতে আরম্ভ করলো। পুলিশে কমপ্লেন লেখাতে গেলে চুলের বাচ্চা অফিসার গুলো ঘুষ নিতে আরম্ভ করলো, আর না দিলে আর ভোটের আগে নেতারা খরচ নিতে আরম্ভ করলো, আর না দিলে কোম্পানি থেকে তুলে দেবার হুমকি দিতে লাগলো। আর ওই যারা চুলের বাচ্চা নেতাগুলোই ভোটে যেতে পরে শ্রমিকদের মধ্যে ইউনিয়ন করে মাইনে বোনাস বাড়ানোর জন্য সংগ্রাম করে কোম্পানি থেকে লকআউট করিয়ে দিল। ইনকাম নেই, তাই বাকি পড়ে গেল ইনকাম ট্যাক্স। অফিসাররা বাবাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আর মা বাবা হাতে তাক করে মারা গেল। দাদা, চারিদিকে তখন প্রচুর দেনা ভাই, প্রচুর দেনা। কোম্পানিটা বিক্রি হয়ে গেল, কিলো এক অবাঙালি মালোয়ালি শিল্পপতি। আর আমাদের বাঙালি মা আমাদের দুই ভাইকে সঙ্গে নিয়ে রাস্তায় নামলো। তুই বিশ্বাস কর ভাই, তুই বিশ্বাস কর, আমি যেদিনও খারাপ হয়নি, কিন্তু যেদিন দেখলাম তোর আমার খিদের জন্যে, দুবেলা দুমুঠো ভাতের জন্যে আমাদের সেই মাকে সেই অবাঙালির কাছে দেহ বিক্রি করতে হলো, সেদিন আমার মাথাটা গরম হয়ে গেল। চোখের সামনে দেখলাম সেই অবাঙালি আমার মায়ের শরীরে হাত দিচ্ছে, আর ওই দৃশ্য দেখার জন্য মা পিচকে আত্মহত্যা করল। আর মারা যাবার আগে বলে গেল তোকে মানুষ করতে। তখন আমি মাত্র 14 বছরের ভাই, 14 বছরের। হাতে তুলে নিলাম কাতারি, তারপরে কুপিয়ে ফোন করলাম সেই চুয়ের বাচ্চা শিল্পপতি থেকে। তারপরে এক হাতে কাতারি আর অন্য হাতে তোকে নিয়ে দৌড়লাম, দৌড় আরো দৌড়ে যাচ্ছি ভাই, আরো দৌড়ে যাচ্ছি, থামিনি আর থামতেও না। সেই দিন থেকে আমি থামতে দিলাম, আমি তার নিজের মতো হয়ে যাচ্ছি। সামনে কেউ ভালো দিতে তাকে ক্যাপ্টেন ফেলে দিতে ভাই, তাকে ক্যাপ্টেন ফেলে দিতে। এই তবু যে তোকে দাদা ফিরে আসতে হবে। যে সমস্ত পাড়ার ছেলেগুলো যাবে যারা অকালনে টাকা নিয়ে আমাদের সব পথে রাস্তা থেকে বন্ধ করে দিয়েছে, সেই সমস্ত নেতাগুলোর কাছে যারা নিজেদেরকে বিধানসভায় বসাবে বলে বাবার টাকাকে নয় করেছে, সেই সমস্ত বাঙালিগুলোর কাছে যারা হিংসার রাজনীতিতে এই বাংলা থেকে ধ্বংস করার চেষ্টা করছে, ওদের সবাইকে বিলিয়ে দেয়। ওরা বিলে আমিও বিলবো, মাথা গোলাপ গলিস না ভাই, মাথা গোলাপ গলিস না, চলে যা এখান থেকে চলে যা। আজ আমি চলে যাচ্ছি, কিন্তু তোর বিরুদ্ধে আদালতে সব তথ্য তুলে ধরতে আমি বাধ্য থাকবো। কারণ আমি কোনো অন্যায়কে সাপোর্ট করতে পারবো না, কোনো অন্যায়কে সাপোর্ট করতে পারবো না। সত্য, তোর ভাই যে চলে গেল, তো আমি তোকে যেতেই বললাম। ও যদি আমাদের সব কথা বলে দেয়, যদি বলে দেয় ওকে বোঝা, আরে তোমার ভাই নইলে ও তোমার ছেলের মতন। এই এতটুকু থেকে ওকে মানুষ করেছি, তারা নিজের না খেয়ে ভাই তাকে খাইয়ে দিই। ওকে বল তোর দাদা বলেছে তোকে বালি কালি সব সম্পত্তি ওকে দিয়ে দেবে। ওই বোঝা তোর করে যদি বুঝে দেয় ঠিক আছে, আর নাহলে মেরে দে। কি বলছিস তুই? প্রতিজ্ঞানা তোর নিজের ভাই। কালকে ওদের দেখেছি, কালকে ওদের নিজের ছায়াকেই থবল মানে আমি হলাম সেই কালকে এই থমাতে আমার একটা মান সম্মান আছে। আমার চরিত্রে কালি লাগাতে গেলে বাপ হোক ভাই হোক বন্ধু হোক আমি কাউকে ফেলে কথা বলি না। এমনকি তুই আমার বন্ধু, তুই যদি প্রমাণিত তোকে আমার তখন মেরে দেবো। তুই সব ভুলে আমি
তোকে 24 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে তুই আমার ভাইটাকে মেরে দে। জানি আমি না আমাদের কাঁদি নিলে আমার এই দুটো চোখ দিয়ে না ছাড়া অনেকদিন কোনো দল বেরোয়নি। আমার কেন জানি মনে হয় ভাইয়ের দেদ বদিতার সামনে বসে আমি যেন হাউ হাউ করে কাঁদতে পারি। আমাকে তুই কাঁদা বাবা, আমাকে তুই কাঁদা, আমাকে তুই কাঁদা। তাই হবে। আজ রাতে আমি গোডাউনে শর্ট সার্কিট করে আগুন লাগিয়ে দেব। তাতেও শুধুর ভয়ে কামড়বে না, পুরো সত্য পক্ষটাই শেষ হয়ে যাবে। রজত না মামা, তা আমি জানি, কিন্তু ব্যাপারটা কি বলুন তো? ওইটা অসুবিধা হচ্ছে খুব, তাই না? তোমাদের দুজনের কথাতেই তো অনেক এত কিছু বললাম। দিনের পর দিন, রাতের পর রাত তোমাদের বিছানাতে দিলাম, অথচ আমাকে যা দেওয়ার কথা ছিল আমাকে তা দিচ্ছ না। তোমাকে কি দেবার কথা দিল?